আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 9:15টার দিকে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াইতাই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান লিউ হাইসিং। বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে বেইজিংয়ের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। একই দিনে একটি বিনিয়োগ সম্মেলনে যোগ দেন তারেক রহমান। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। Today, as you have already heard, আমরা শিগগিরই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ, চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে, আপনাদের সাথে আরও নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে আপনাদের সাহায্য করতে চাই। বাংলাদেশ ও চীনের মধ্যে বহু দশকের একটি সম্পর্ক গড়ে উঠেছে। এটি আস্থা, শ্রদ্ধা এবং বাস্তব সহযোগিতার একটি সম্পর্ক। বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন থেকে মাত্র 15 দিনের মধ্যে নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদন করা হবে। বিদেশি বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, আমাদের আইন ও প্রবিধান অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত এবং শক্তিশালী আইনি সুরক্ষা আশা করতে পারেন। in Bangladesh in less than 15 days. বিপন্ন প্রায় 42টি বন্যপ্রাণী উদ্ধারের পর কাপ্তাই ও সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। চলতি মাসের 9 জুন এসব প্রাণী উদ্ধার করা হয়। মিরপুরের মাহিম অ্যাকোয়ারিয়াম বার্ড প্যালেসের অন্তরালে বন্যপ্রাণী পাচার করে আসছিলেন হাদিস রহমান ও তার স্ত্রী। বিরল প্রজাতির এসব প্রাণীর সচরাচর দেখা মেলে না, অথচ এমন 42টি প্রাণী পাচারের জন্য আনা হয় রাজধানীতে। যদিও বন অধিদপ্তরের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রাণীগুলো। রাজধানীর মিরপুরে হাদিস রহমান নামের একজন মাহিম অ্যাকোয়ারিয়াম বার্ড প্যালেসে পাখির ব্যবসা করতেন। ব্যবসার আড়ালে বন্যপ্রাণী পাচার করতেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। 9 জুন বন অধিদপ্তরের অভিযানে মিরপুর স্টার্ন হাউজিং এলাকা থেকে উদ্ধার করা হয় বিরল প্রজাতির 42টি প্রাণী। এসব প্রাণীর মধ্যে অন্যতম চশমা পরা হনুমান, রাজধনেশ, ঈগল পেঁচা, হলুদ কচ্ছপ রয়েছে। এ বিষয়ে রূপনগর থানায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাদী হয়ে রূপনগর থানায় মামলা করেন। একদম গহীন জঙ্গল থেকে কিছু লোক এটা কালেক্ট করে এনে শহরের কাছাকাছি কোনো একটা জায়গায় গোডাউন করে এবং গোডাউন করে তারা ওইখান থেকে সুবিধা মতো সময়ে তারা এটা আমাদের শহরে নিয়ে এসে রেখে এরপরে তারা এটাকে দেশের বাইরে পাচার করে। যে ওনার ওয়াইফ হচ্ছে অনলাইন বিজনেসটা মেনটেন করতো, অর্থাৎ দেশের বাইরে যারা এইসব প্রাণীগুলোকে কিনে তাদের সাথে উনি যোগাযোগ রক্ষা করতেন এবং তাদের সাথে ডিল করতেন। এজাহারভুক্ত আসামি হাদিস রহমানের স্ত্রী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। মামলাটি বর্তমানে চলমান আছে, মামলাটি তদন্তাধীন প্রক্রিয়াধীন রয়েছে। এর জন্য আমিও 3 জন আসামির মধ্যে পূর্বে একজন চকরিয়া থানায় অ্যারেস্ট করেছেন এবং আমাদের এখানে আমরা হাতে নাতে একজনকে অ্যারেস্ট করেছি, আরেকজন আসামি পলাতক রয়েছেন। আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। বন অধিদপ্তর জানিয়েছে হাদিস রহমানের নামে বন্যপ্রাণী পাচারের অভিযোগে 4টি মামলা রয়েছে। এর মধ্যে 2টি মামলার রায় হয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা 9 জনের মধ্যে 2 শিশু সহ 6 জনকে ফিরিয়ে নিয়েছে ভারত। উন্মুক্ত স্থানে মানবেতর দিন পার করছেন বাকি 3 জন। এর আগে গত 14 জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রৌমারী উপজেলার 2টি সীমান্ত দিয়ে মোট 9 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন। এদিকে নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশু সহ অপর 9 জনকেও ফেরত নিয়েছে ভারত। বুধবার ওই 9 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধার মুখে তারা শূন্য রেখায় অবস্থান নেয়। তবে বৃহস্পতিবার ভোর থেকে তাদের আর দেখা যায়নি।
কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন চর ও নিচু এলাকার কাঁচা সড়ক এবং মৌসুমি ফসলের জমি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ভোরে সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1.05 সেন্টিমিটার, শিমুলবাড়ি পয়েন্টে 1.02 সেন্টিমিটার, পাটেশ্বরী পয়েন্টের দুধকুমারের পানি 67 সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্রের নুনখাওয়া ও চিলমারি পয়েন্টে পানি ধীর গতিতে বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচেই রয়েছে। নানা অব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ভোলার একমাত্র আঞ্চলিক হাঁস প্রজনন খামারের কার্যক্রম। এতে নষ্ট হচ্ছে বাচ্চা উৎপাদনের হ্যাচিং মেশিন সহ নানা যন্ত্রপাতি। বাচ্চা উৎপাদন বন্ধ থাকায় কোনো ধরনের চলছে খামারটি। এটি ভোলার একমাত্র আঞ্চলিক হাঁস প্রজনন খামার। 8টি শেডে প্রায় 10,000 হাঁস পালনের ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে 6টি শেডই ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। শেডগুলোর কোথাও ছাদ নেই, আবার কোথাও ময়লা আবর্জনার স্তূপ। দীর্ঘদিন নেই কোনো রক্ষণাবেক্ষণ। খামারটি ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডের বিপরীতে অবস্থিত। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে খামারটিতে বর্তমানে মাত্র 500 হাঁস রয়েছে, যা থেকে প্রতিদিন 200 ডিম পাওয়া যায়, যার সবগুলোই বিক্রি করে দেওয়া হয়, কারণ 2021 সাল থেকে হ্যাচারি মেশিনটি অকেজো রয়েছে। বন্ধ রয়েছে হাঁসের বাচ্চা উৎপাদন। আগে এই জায়গায় হাঁসের বাচ্চা বিক্রি হইতো, তারপরে মিশিংয়ের সমস্যা, গতিকে বাচ্চা ডিম নিত, হাঁসের ডিম নিয়া বাচ্চা ফুটাইলে গৃহস্থে পালতো। এখানে হাঁসের খামারের অফিসটা একদমই বন্ধ হয়ে রয়েছে। একজন কর্মকর্তা আর অস্থায়ী 2 জন কর্মী দিয়ে চলছে খামারের পুরো কার্যক্রম। আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব অল্প সময়ের ভিতরে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো বলে আশা করতেছি। সব সমস্যা দ্রুত সমাধান করে হাঁস প্রজনন খামারটিকে পুনরায় সচল করার দাবি স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আম উৎপাদনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে পেছনে ফেলে এখন শীর্ষে নওগাঁ। জেলার ব্যানানা, মিয়াজাকি, বাড়িচার ও আম্রপালি সহ বিভিন্ন জাতের আম রপ্তানি হচ্ছে। চলতি মৌসুমে নওগাঁয় আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,21,000 মেট্রিক টন। প্রতি বছরই নওগাঁর বিভিন্ন উপজেলায় শত শত হেক্টর জমিতে নতুন করে আম বাগানের সৃষ্টি হচ্ছে। তবে প্রতি বছর নওগাঁতে যে পরিমাণ আম উৎপাদন হচ্ছে, সেই পরিমাণ আম সম্পূর্ণ বাজারজাত না হওয়ার কারণে নওগাঁর আম চাষিরা অনেকটা লোকসানের মুখে পড়ছে। দেখতেছেন, এটা হলো থাইল্যান্ড ব্যানানা। এই আমটি আমরা বিদেশে পাঠানোর জন্য খুবই পরিশ্রম করে একবার সুন্দর কালার করছি। আরও আছে, আমাদের রূপালী আছে, বাড়িপুর আছে। এই আমগুলো আমরা কঠিন পরিশ্রম করে করছি। এই আমগুলো যদি আমরা ছাপা রাখি বা আমাদের এখানে বাজারে বিক্রি করি, তাহলে কিন্তু আমাদের প্রচুর লস হয়ে যাবে। আমাদের পরিশ্রম করা হলে আমগুলো যেন আমরা বাইরে পাঠাতে পারি। যে পরিমাণে আম রপ্তানি হচ্ছে এই নওগাঁ জেলা থেকে দেশের বাইরে, এটা যদি আরও বেশি পরিমাণে হতো বা ওরা নিত, তাহলে নওগাঁ জেলার জন্য ভালো হতো। গত কয়েক বছর ধরে নওগাঁর যে আম রয়েছে, সে আমগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিশেষ করে নওগাঁর বাগানে উৎপাদিত ব্যানানা, ম্যাঙ্গো, মিয়াজাকি এবং আমরুপালি সহ বাড়ি 4 জাতের আমগুলো বিদেশে রপ্তানি হচ্ছে। চলতি বছর নওগাঁ থেকে 280 মেট্রিক টন আম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাপাইকে পিছনে ফেলে বরাবরই মনে হচ্ছে যে সামনে আমরা আরও এগিয়ে যাব, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আম রপ্তানির ক্ষেত্রে আমরা নওগাঁ, বিশেষ করে সাপাহারে তো আম উৎপাদনের শীর্ষে। এখানে সাপাহারে যদি আমাদের একটা স্পেশাল কোটা থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আম রপ্তানিটা বিদেশে করতে আমাদের জন্য সুবিধা হবে। তারা নিবে একেবারে পরিপক্কতার শেষ দিকে গিয়ে, কিন্তু জুন মাসের 20 তারিখে ডেট আছে, তার 15 দিন পরে তারা সরকারিভাবে আমগুলো নিবে। ততদিনে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে যে আমগুলো নিবে, সে আমগুলো গাছে রাখা কৃষকদের পক্ষে সম্ভব হবে না। বাস্তবতার নিরিখে সরকারকে ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
নওগাঁর আম চাষিদের দাবি যেন নিজস্ব বরাদ্দ দিয়ে নওগাঁ থেকে প্রতি বছরই অনেক বেশি পরিমাণ আম বিদেশে রপ্তানির উদ্যোগ সরকার গ্রহণ করে, তাহলে নওগাঁতে আমের যে গুণ, আমের যে সুনাম রয়েছে সেই সুনামটি আরও দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে এবং নওগাঁর আম চাষিরা আম উৎপাদন করে যেমন লাভবান হবেন, পাশাপাশি নওগাঁর যে অর্থনৈতিক ব্যবস্থা সেটিও আম বিদেশে রপ্তানি করে সে অর্থনৈতিক ব্যবস্থা আরও চাঙ্গা হবে, এমনটি দাবি জানিয়েছে নওগাঁর আম চাষিরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.2 ও 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 32 জন নিহত এবং প্রায় 700 জন আহতের তথ্য পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এই ভূমিকম্পকে দেশটির গত 125 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে বিবিসি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা 4 কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা 39 সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। তীব্র তাপপ্রবাহে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ইউরোপ। তীব্র তাপপ্রবাহের প্রভাবে ইতালিতে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে আগামী সপ্তাহান্তে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। মঙ্গলবার ও বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে গরমজনিত অসুস্থতায় 4 জনের মৃত্যু হয়। তাপপ্রবাহের কারণে ইতালির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। আবহাওয়া বিভাগ সতর্ক করেছে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেশি থাকবে। অন্যদিকে ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও নেদারল্যান্ডস সহ একাধিক দেশে তাপমাত্রা কয়েক দশকের রেকর্ড ভেঙেছে। তীব্র গরমের কারণে এসব দেশের বেশিরভাগ অঞ্চলে রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ফ্রান্সের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা 39 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। গরমজনিত ঝুঁকির কারণে বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারির পাশাপাশি অপ্রয়োজনে বের হতে নিষেধ করা হয়েছে। সুইজারল্যান্ডে প্রথম দফার বৈঠক শেষে শান্তি চুক্তির প্রধান শর্তগুলো নিয়ে বিরোধ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। বিশেষ করে পরমাণু কর্মসূচি, ইরানের অবরুদ্ধ অর্থ ছাড় এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধ নিয়ে একমত হতে পারছে না দুই পক্ষ। যুদ্ধ শেষ করার লক্ষ্যে গত বুধবার সমঝোতা চুক্তি সই করে যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর রোববার সুইজারল্যান্ডে প্রথম পর্বের আলোচনায় বসে দুই পক্ষ। তবে সমঝোতার এক সপ্তাহের মাথায় চুক্তির প্রধান শর্তগুলো নিয়ে পরস্পর বিরোধী বিবরণ দিচ্ছে দেশ দুটি। বিশেষ করে পারমাণবিক পরিদর্শন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও জব্দ সম্পদ নিয়ে স্পষ্টই মতবিরোধ দেখা দিয়েছে তাদের মধ্যে। সবচেয়ে বড় মতবিরোধ দেখা দিয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে পুনরায় পরিদর্শনের অনুমতি দিয়েছে ইরান। কিন্তু এই দাবি অস্বীকার করে তেহরান বলছে, এখনো IAEA পরিদর্শনে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যকার বিরোধ দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক, তবে ইরান তা প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের জব্দ করা প্রায় $12 বিলিয়ন সম্পদ মুক্ত করার বিষয়ে সমঝোতা হয়েছে। তবে ওয়াশিংটন বলছে, যদি কোনো সম্পদ মুক্ত করা হয় তা কেবল যুক্তরাষ্ট্র থেকেই খাদ্য ও ওষুধ কেনার জন্য ব্যবহার করতে হবে। এই শর্ত প্রত্যাখ্যান করেছে তেহরান। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছে ওয়াশিংটন। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত লেবাননে হামলা ও অভিযান বন্ধের বিষয়টিও অমীমাংসিত রয়ে গেছে। ইরানের দাবি, চুক্তি অনুযায়ী ইসরায়েলকে হামলা থামিয়ে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু ইসরায়েল দক্ষিণ লেবাননে দখল ও সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দুই পক্ষের পরস্পর বিরোধী দাবি সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এরপরও ইরানের সঙ্গে আলোচনা মসৃণভাবে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। আবারও খেলার খবর।
নারী টি-20 বিশ্বকাপে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এ ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের পথ সহজ হবে নিগার সুলতানা জ্যোতিদের। অসম্ভব না হলেও বাংলাদেশের জন্য কাজটা কঠিন। মাঠে নামার আগে বাংলাদেশকে পূর্ণ সম্মান দিচ্ছেন ভারতীয় ক্রিকেটার শেফালি ভার্মা। এফ গ্রুপে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশ নেট রান রেটে আছে 4 নম্বরে। সমান ম্যাচের সমান পয়েন্ট ভারত ও সাউথ আফ্রিকার। নেট রানের রেটে ভারত 2-এ ও সাউথ আফ্রিকা 3-এ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।